নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে সকল দর্শকবৃন্দকে ফের একবার স্বাগত জানাই। যখন কারো মনে হয় যে তার কোনো জিনিস কেড়ে নেওয়া হয়েছে বা কেউ তা জবরদখল করে নিয়েছে, তখন সেই মানুষ আক্রোশ ও ঘৃণার আগুনে জ্বলতে থাকে। আর সেই ঘৃণা এক বিকৃত রূপ ধারণ করে। নিজেই নিজেকে প্রতারিত মনে করা অপরাধী হিংসাকে সঠিক বলে ভাবতে থাকে। এই ঘৃণা অপরাধের হুঁশিয়ারি, আর এই সংকেতকে উপেক্ষা করা প্রাণঘাতী হয়ে দাঁড়াতে পারে। 24শে জানুয়ারি 2011, উত্তরপ্রদেশ। বাদল, সুরাজ, এত রক্ত! আরে কি করে এসেছো তোমরা দুজনে? আরে মা, কিচ্ছু হয়নি। হাইওয়েতে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হাসপাতালে ভর্তি করে আসছি আমরা। কিন্তু আম্মা, ওই লোকটার প্রচুর রক্তপাত হয়েছে, বুঝলে তুমি? হ্যাঁ। এটা আবার কার নাম? হ্যালো, হ্যালো, হ্যাঁ দর্শন বলছেন? আপনি কে? হ্যাঁ, আমি এক্সাম ডিপার্টমেন্ট থেকে বিজি চৌধুরী বলছি। স্যার, 1 মিনিট। দর্শন, তোর ফোন, তাড়াতাড়ি আয়। আসছি দিদি, হোল্ড করতে বল। স্যার 1 সেকেন্ড, দর্শন আসছে। দর্শন, হ্যাঁ শোন, ইলেকট্রিক বিলটা জমা দিতে ভুলিস না। না, ভুলবো না। হ্যালো। হ্যাঁ, আমি এক্সাম ডিপার্টমেন্ট থেকে বিজি চৌধুরী বলছি। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। কি হয়েছে স্যার? আরে, তোমার এই বোর্ড এক্সামের ফর্মেতে তুমি ফটো লাগাওনি? না স্যার, আমার মনে আছে আমি লাগিয়েছিলাম। আরে ভুলে গেছো হয়তো, বা কোথাও খুলে টুলে পড়ে গেছে। দেখো, আজ আমরা সব ফর্ম নিয়ে লখনৌ যাচ্ছি। তোমার নাম্বার এখানে এই ফর্মেই পেলাম। থ্যাংক ইউ স্যার, কিন্তু এখন কি করব স্যার? আরে ফটো ছাড়া তোমার ফর্ম রিজেক্ট হয়ে যাবে। আমার গাড়ি ছাড়তে এখনো আধ ঘন্টা বাকি আছে। তুমি এখানেই এই বাস স্টপে চলে এসো, এখানেই ফটোটাও লাগিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। কিন্তু আপনি কোথায় আছেন? এই আলমবাগ বাস স্ট্যান্ডের সামনে যে লেটার বক্স আছে না, ওখানেই আছি আমি। আর শোনো, দেরি করবে না কিন্তু। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। কি হয়েছে ভাই? দিদি, আমার এক্সাম ফর্মে ফটো নেই। এ আবার নতুন কথা কি? বরাবরের মতো তুই ভুলে গেছিস হয়তো। দিদি, যদি আমি আধ ঘন্টার মধ্যে ফটো না লাগাই তাহলে এবছর এক্সাম দিতে পারবো না। তাহলে যা না। হ্যালো, প্রণাম নিও বাবা। ভালো থাকো। আচ্ছা বাবা দর্শন, তোমার কলেজ থেকে কোনো বিজি চৌধুরী নামে টিচারের ফোন এসেছিল? হ্যাঁ বাবা, ওই ফটোগ্রাফের ব্যাপারে তো। এমন গুরুত্বপূর্ণ জিনিসটা কি করে তুমি ভুলে গেলে বলো তো? যাও, তাড়াতাড়ি যাও, আলমবাগ বাস স্টপে তোমার জন্য অপেক্ষা করছেন উনি। হ্যাঁ বাবা, আমি এই বেরোচ্ছিলাম। তোমার কাছে কোনো ভালো ছবি আছে তো? হ্যাঁ বাবা, আছে আমার কাছে। আচ্ছা, কাজ হয়ে গেলেই ফোন করবে, কেমন? এত ভুলো মন ওর। সত্যি বলছি, আমার তো একদম ভালো লাগছে না। কি ভালো ঠেকছে না? আমরা এখানে, আমাদের 3টে বাচ্চা ওখানে। বাচ্চা? আরে ওরা এখনো বাচ্চা আছে। ওরা নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারে, নিজেদের এবং অন্যেরও। এখানেও তো সেটা হতে পারে, ভালোভাবেই হতে পারে, কিন্তু তুমি তো কোনো কথাই শুনবে না। নিজে যা ভালো বুঝবে সেটাই করবে। এখানে কলেজ আছে, চাকরি আছে। দর্শনের মা, ওখানে আমার ছেলে মেয়েদের সামনে পুরো জগৎটা খোলা পড়ে রয়েছে দাঁড়ানোর জন্যে। তুমি কেন চিন্তা করছো? দেখবে এতে ওদের ভালো হবে। এলাহাবাদ যাওয়ার বাস বিকেল 4:55 ছাড়বে। মনোজ কুমার, ইউপি 9717 বাসের ড্রাইভার, অতি সত্বর টিকিট অফিসে চলে আসুন।
সেই রাতে দর্শন আর বাড়ি ফেরেনি। মোবাইল ফোন অফ, কোনো নামগন্ধ নেই। ওর বোন আর বাবা সারা রাত ওকে আলমবাগ বাস স্ট্যান্ডে খুঁজে বেড়ায়, বন্ধুদের কাছেও খবর নেয়। সব চেষ্টা বৃথা হওয়ার পর হতাশ মুখে তিনজন তালকাটোরা পুলিশ স্টেশনে সেই রাতে দর্শন আর বাড়ি ফেরেনি। মোবাইল ফোন অফ, কোনো নামগন্ধ নেই। ওর বোন আর বাবা সারা রাত ওকে আলমবাগ বাস স্ট্যান্ডে খুঁজে বেড়ায়, বন্ধুদের কাছেও খবর নেয়। সব চেষ্টা বৃথা হওয়ার পর হতাশ মুখে তিনজন তালকাটোরা পুলিশ স্টেশনে পৌঁছয়। বিজি চৌধুরী নামের কোনো এক টিচার, তার কাছ থেকেই ফোনটা এসেছিল। উনি বলেন যে দর্শন নাকি তার ফর্মে ফটো লাগাতে ভুলে গেছে, তাই সেটা দিতেই গেছিল। এই দেখুন, এ তো ওনার নাম্বার আছে। সেম নম্বর থেকে দর্শনের মোবাইলেও ফোন এসেছিল, আমি রিসিভ করেছিলাম ফোনটা। আর তারপর থেকে ফোনটা বন্ধ হয়ে রয়েছে। যখন থেকে দর্শন নিখোঁজ, ব্যাস তখন থেকে বন্ধ। হয়তো কোনো বন্ধু বা ক্লাসমেটের বাড়িতে গেছে। না স্যার, আমাদের দর্শন আমাদের না বলে কখনো কোনোদিন কোথাও যায় না। হয়তো কাল রাতে গেছে। না স্যার, আমরা ওর সব বন্ধুর কাছেই খোঁজ করেছি, ও কোথাও নেই। স্যার রাতে কোথাও গেলে অবশ্যই বলে যেত, একসাথে খাবে কিনা সেটাও জানাতেও কখনো ভুলতো না। শুধু ফটো লাগাতে সে ভুলে গেল। পুলিশ তক্ষুনি দর্শনের স্কুলে পৌঁছয়। স্যার টিচারদের ব্যাপারে আমি কি করে জানবো স্যার? আমি তো শুধু চৌকিদারি করি। খবর রাখো না, কি ছাতার পাতা চৌকিদারি করো? দাও প্রিন্সিপালের নাম্বার। স্যার আমার কাছে নম্বর নেই। কারো কাছে তো আছে। স্যার অফিসে সবার নম্বর আছে, কিন্তু আমি ওদের কাউকে চিনি না স্যার। ঠিক আছে, অফিস খোলো। আর যদি চাবি না থাকে তাহলে তালা ভেঙে না না, চাবি তো আমার কাছেই আছে, ভেতরে কেউ নেই। চলো। হ্যালো। হ্যালো, প্রিন্সিপাল স্যার। হ্যাঁ, আমি মিস্টার সিং বলছি। আপনি কে বলছেন? পুলিশ। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আপনার সঙ্গে একটা আর্জেন্ট কথা আছে, এক্ষুনি দেখা করুন। দেখুন, সবার আগে বলছি, ফটোগ্রাফ ছাড়া কোনো ফর্ম প্যাক হয় না, দুবার চেকিং হয়ে থাকে। টিচার বিজি চৌধুরী তো বলছিলেন প্যাক হওয়ার পরেও নাকি ফটো দেওয়া যায়। উনি তো বলছিলেন ফর্ম ওনার হাতে ছিল। একদম ভুল কথা। গত সপ্তাহে সব ফর্ম ইউপি বোর্ডের অফিসে ডিসপ্যাচ হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, স্কুলের এক্সামিনেশন ডিপার্টমেন্টে বিজি চৌধুরী নামের কোনো এমপ্লয়ি নেই। যদি ফর্ম সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তবে সবার আগে তো আমার সাথে কন্ট্যাক্ট করা হয়ে থাকে। আমি জোরের সাথে বলতে পারি যে এটা কোনো ছেলে মানুষই বা বিশ্রী রসিকতা। তা না হলে সামথিং ইজ রিয়েলি সিরিয়াস। না না না, আমার সাথে আবার কার শত্রুতা থাকতে পারে? আমি গ্রামের এক স্কুলের সাধারণ এক শিক্ষক। কারোর কোনো ক্ষতি যখন করিনি, তাহলে আমার ছেলের খারাপ কি করে ঘটতে পারে? না না, আমি মানতে পারছি না। রণবীর বাবু, তাহলে সেটাই হয়ে থাকবে যা প্রিন্সিপাল স্যার বলছিলেন। দর্শনের বন্ধুরা মিথ্যে কথা বলে ওকে, তারপর গায়েব করে দেয় দর্শনকে বাস স্ট্যান্ড থেকে। বিকেল তখন 4টে। বাস স্ট্যান্ডে যথেষ্ট লোকজন থাকার কথা, সেখান থেকে আপনার ছেলেকে জোর করে কিভাবে কেউ তুলে নিয়ে যেতে পারে? পরিচিত কারোর সঙ্গে গিয়েছে বোধহয় ও। কার সঙ্গে যেতে পারে? কোথায় খুঁজবো ওকে? আরে তোমার তাতে কি এসে যায়? হ্যাঁ, ছেলেটা তো আমারই গিয়েছে, বড় শহর গিলে নিয়েছে আমার ছেলেটাকে। সব সময় আমি তোমাকে বলে এসেছি আমার বাচ্চাদের শহরে পাঠিও না, কিন্তু তুমি আমার কোনো কথাই কান দাওনি, শুধু নিজের গো ধরে বসে রইলে। মা, এখন কেঁদে কি হবে বলো? আমি বলছি তো দর্শনের কিছুই হয়নি, হয়তো কোনো বন্ধুর কাছে গেছে, সেলফোনটাও হারিয়ে ফেলেছে, ভুলো মন তো ছিলই ওর। মোবাইল থেকে শুধু ফোন করা যায় নাকি? পাবলিক বুথ ছিল না ফোন করার জন্য? মা, আমি কি করে তোমাদের বোঝাবো? মা, মা, আমার কেমন ভয় করছে, আমার ভীষণ ভয় করছে।
পরের দিন কানপুর রোডের ধারে স্থানীয় লোকজন একটি মুন্ডুহীন দেহ দেখতে পায়। তৎক্ষণাৎ তারা পুলিশে খবর দেয়। বিভ্রান্তিকর একটা ফোন কল, বাস। সেই ফোন কলের পরই 17 বছরের দর্শন যাদবের মাথা আলাদা আর শরীর আলাদা হয়ে যায়। মা বাবার একমাত্র পুত্র সন্তান। কি ছিল সেই নৃশংস হত্যার কারণ, আর সেই নিষ্ঠুর খুনি কে ছিল? দর্শন আমারই স্টুডেন্ট ছিল, সামনের বছর 12 ক্লাসে উঠতো। আচ্ছা, 11 ক্লাসের বোর্ড এক্সামের ফর্ম আপনি তো চেক করে স্টেট বোর্ড অফিসে পাঠিয়েছিলেন। হ্যাঁ। ফটোগ্রাফ লাগানো ছিল? নিশ্চয়ই লাগিয়েছিল। কেমন ছিল পড়াশোনায়? ভালো, খুব ভালো ছাত্র। কখনো কারোর সঙ্গে ঝগড়া মারামারি? না না, ওয়েল বিহেভড ছিল দর্শন। দেখুন, আমাদের স্কুলের ডিসিপ্লিন খুবই কড়া। এখানে মারামারি কোনো প্রশ্নই ওঠে না। সবার ওপর কড়া নজর রাখা হয়ে থাকে। অর্থাৎ দর্শনের উপর কোনো একজনের কড়া নজর ছিল। সে জানতো যে দর্শনের এক্সাম ফর্ম পাঠানো হয়েছে, আর সেই খবরের সে ফায়দা নিয়েছিল। দর্শনকে ফাঁসায় আর তাকে এটা বিশ্বাস করতে বাধ্য করে যে তার ফর্ম পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখুন, আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফেরা আছেন তারা প্রতিটি জিনিস অত্যন্ত সাবধানে রাখেন। কোনো নিউজ লিক হয়নি। কেন? আপনার স্টাফের মধ্যে তো কেউ হতে পারে। আচ্ছা, কেউ এমন কাজ করবে কেন? তাও আবার বাস স্টপে ডেকে একটা ফটোগ্রাফ দেওয়ার অজুহাতে? নো নো নো, আই ডোন্ট বিলিভ দিস। দিস ইজ আনডিউলি ইম্পসিবল। ওকে চালাকির সঙ্গে এখানে ফোন করে ডাকা হয়েছিল। তারপর ওকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছিল স্যার। তারপর কেটে রাস্তার ধারে ফেলে দেয়। আধ ঘন্টা বাস স্টপেজ মার্ডার লোকেশন থেকে আধ ঘন্টা দূরে। যদি দর্শন এখানে আসা পর্যন্ত বেঁচে থাকে তার মানে ও খুনিকে চিনতো স্যার। হতে পারে সেই পরিচিত লোকটি সবার আগে অন্য কাউকে দিয়ে দর্শনকে ফোন করায়, তারপর রণবীরকে। অর্থাৎ বাবা ছেলে দুজনকে ধোঁকা দেয়। 07620986678 এই নাম্বার থেকে দর্শন আর তার বাবাকে ফোন করা হয়েছিল। এটা প্রিপেড কার্ড সুরেশ। সিম 12ই জানুয়ারি, অর্থাৎ আজ থেকে 2 সপ্তাহ আগে অ্যাক্টিভেট করা হয়। আর মাত্র দুটোই কল করা হয়েছে স্যার এই নাম্বার থেকে। আর দুটোই 24শে জানুয়ারি। একটা দর্শনকে আর একটা তার বাবা রণবীরকে। আর দুটি কলই লখনৌয়ের আলমবাগ বাস স্টপ থেকে করা হয়েছিল। স্যার, সিমটা হয়তো এই কাজের জন্যই কেনা হয়েছিল। আর ওই সিম কার্ডই খুনির খেলা শেষ করবে। স্যার, এই সিম কার্ডটা জগদম্বা টেলিসার্ভিস থেকে কেনা হয়েছিল। এই যে রেজিস্ট্রেশন 12ই জানুয়ারিতে কেনা হয়েছিল স্যার। সব ডিটেলস আমি আমার কাছে রাখি স্যার। এটার ফর্ম দিচ্ছি স্যার, 1 মিনিট। হ্যাঁ স্যার, এই যে ফর্ম। যে মোবাইল নাম্বার থেকে দর্শনের কাছে ফোন এসেছিল সেই সিম কার্ড জনৈক সর্বেশ সিং এর নামে কেনা হয়েছিল, আর ঠিকানা ছিল লখনৌর মায়াপুরি এলাকার। স্যার, পিনকোডও ঠিক, রাস্তাও ঠিক, এমনকি গলিও।
কিন্তু মায়াপুরী নামে না কোনো বিল্ডিং আছে না কোনো বাড়ি। এটা অ্যাড্রেস নয়, মায়াজাল সুরেশ। খুবই জটিল জাল বোনা হয়েছে স্যার। এই জাল বহু বছর ধরে তৈরি করা হয়েছে। তার মানে কি স্যার? অর্থাৎ দীর্ঘদিনের পুরনো শত্রুতার ব্যাপার মনে হচ্ছে। হয়তো দর্শনের তখন জন্মই হয়নি। সরি স্যার, আমরা ভয়েস কিংবা অন্যান্য ডিটেলস তখনই রেকর্ড করে থাকি যখন আমরা বিশেষ সার্ভিলেন্স অর্ডার পাই, আদারওয়াইজ নয়। আপনার মোবাইল কোম্পানির সিম কার্ড একটা ফলস অ্যাড্রেসের ভিত্তিতে কেনা হয়েছে, কোনো ভেরিফিকেশন হয়নি। তার মানে এই ফোনের আসল ইউজারকে ট্রেস করাটা মনে হয় ইম্পসিবল। নো স্যার, একটা উপায় আছে স্যার, সেটা হচ্ছে যখন কোনো সেল অ্যাক্টিভেট হয় ওই সিমের ফোন অর্থাৎ ইনস্ট্রুমেন্টের নাম্বার আমাদের রেকর্ডে চলে আসে, যাকে আমরা IMEI নাম্বার বলি। হয়তো ওই নাম্বারের সাহায্যে আপনি সেই লোকটার কাছে পৌঁছতে পারেন যে ফলস অ্যাড্রেস দিয়ে সিমটা কিনেছে। এই নিন স্যার, ওই ফোনের IMEI নাম্বার। চেস করা যেতে পারে ফোনটাকে? যদি এতে অন্য সিম লাগানো থাকে আর সেটা চালু থাকে, ইয়েস স্যার, ওই ফোনকে ট্রেস করা যেতে পারে। মডার্ন টেকনোলজি দুদিক ধারালো অস্ত্র, যার একদিক যেমন অপরাধ জগতের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে, আবার অন্যদিকে আইনের রক্ষকদের কাছে রামের ধনুক প্রমাণিত হয়েছে। এবার এই কেসটাতে দেখুন, অপরাধীরা অন্যায়ভাবে সিম কার্ড হাতিয়ে প্রথম বাজিটা জিতেছিল ঠিকই, কিন্তু টেকনোলজি ওদের থেকে দু কদম এগিয়েছিল। খুনিদের কাছে এর আভাসটুকুও ছিল না যে তাদের সেলফোন এখন পুলিশের নাগাল থেকে ছিল নামমাত্র দূরে। পুলিশ ওই IMEI নম্বরের সেলফোনটা ট্রেস করে। সৌভাগ্যবশত ওই ফোন অ্যাক্টিভ ছিল। সত্যি আমি কিছুই জানি না প্রেরণা, যে কোনো সময় যা কিছু হতে পারে, আমাকে কলেজও ছাড়তে হতে পারে। চুপ, এমন ফালতু কথা বলো না প্লিজ। তোমার 2 বছর কমপ্লিট হয়ে গেছে, বাকিটাও ঠিক হয়ে যাবে। ফিজ আকাশ থেকে পড়বে বুঝি? না, তোমার পার্স থেকেই পাবে। পার্ট টাইম চাকরি করো, কল সেন্টারে জয়েন করো। সেই সবই আমার ভাবা হয়ে গেছে প্রেরণা, কিন্তু কোনোভাবেই ফিজের পুরো টাকা আমি জোগাড় করতে পারবো না। কারো কাছ থেকে বাকিটা লোন নিয়ে নেবে? মানে ভিক্ষা চাইবো? আমি তো সে কথা বলিনি। কিন্তু মানেটা তো তাই, হাত পাতবো, করুণা চাইবো? না প্রেরণা, এটা আমার দ্বারা হবে না। আজ আমাদের পজিশনটাই অন্যরকম হতো যদি শালা ওই জমিটা না চলে যেত। আজ আমাকে এমন অবস্থায় পড়তে হতো না। কাম অন ইয়ার, বারবার ওই জমির ব্যাপারে কথা বলে বাস্তব তো আর বদলে যাবে না। কেন বদলাবে না? এটা তো শুধুমাত্র একটা কাগজের ব্যাপার। আজ মনোজের নামে আছে, কাল আমার নামে হতে পারে। নাম্বারটা নাও। যে লোকটার ফোন আমরা সার্ভিলেন্সে ট্যাপ করেছিলাম সে কোনো এক প্রেরণার সঙ্গে কথা বলছিল। আপনি কোনো প্রেরণাকে চেনেন? না তো। ওদের দুজনের কথার মাঝে কোনো মনোজের নাম আসছিল। মনোজ নামে কাউকে জানেন আপনি? মনোজ? মনোজ তো আমাদের খুড়তুতো দাদার নাম। হ্যাঁ, ও আমার আপন ছোট ভাইয়ের ছেলে হয়, মনোজ, মনোজ যাদব। এর মধ্যে ওর নামে কোনো জমি ট্রানজাকশন হয়েছে? মানে ও কোনো জমি পেয়েছে কিছু? হ্যাঁ পেয়েছে, আমি দিয়েছি। কেন? আসলে গ্রামে আমাদের একটা পৈতৃক জায়গা ছিল যার একটা ছোট অংশ মনোজের প্রাপ্য ছিল, তাই তাকে দিয়ে দিয়েছি। কোন গ্রাম? কোথায় সে জমি? মাধবগঞ্জ, ডিস্ট্রিক্ট হারদুই। স্যার, নাম্বার ট্রেস হয়ে গেছে, 8760589688। রণবীর বাবু, এই লোক আপনার পরিচিতই হবে, এমন হতে পারে আপনার আত্মীয়। ইন্সপেক্টর সাহেব, এই যে নামটা প্রেরণা, নামটা মনে হচ্ছে আমি কোথাও শুনেছি। মনে করুন, কোথায় শুনেছেন আপনি? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, ওটা 8-10 দিন আগের কথা হবে। গ্রামের বাড়ির ছাদে আমি আমার খুড়তুতো ভাই সুরজ আর বাদলের সঙ্গে ছিলাম। প্রেরণা? প্রেরণাটা কে? গার্লফ্রেন্ড? কি বলছো তুমি দিদি?
আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এ হচ্ছে আমার ক্লাসমেট। হ্যাঁ প্রেরণা, হ্যাঁ আমি তোমাকে 10 মিনিট পরে ফোন করছি। ওকে বাই। আরে দাদা, ফোনটা কেটে দিলে কেন? মন ভেঙে যাবে না বেচারির? কথা বলো না ওয়েফের সাথে। আরে অনলি ফ্রেন্ড, জিএফ নয়। হ্যাঁ আচ্ছা, খুব মজা লাগছে তোর। নে খেল খেল। বাদল আমার বড় ভাইয়ের ছেলে। রণবীর বাবু এই নম্বরে কল করুন, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। 8760589688। ভগবান, অর্থাৎ ওদের দুজনের এখানেই থাকার কথা। সব শেষ হয়ে গেল। বাদল আর সুরজ কোথায়? ওরা তো উপরে। কিন্তু স্যার কি ব্যাপার? আরে বলবেন তো, আরে কি হয়েছে? এই দাঁড়া, ধরো ওকে। পালাচ্ছিস কোথায়? চল তোকে বাঁচাতে। কি ব্যাপার? কি হচ্ছে এসব? আপনার ছেলেকে গ্রেফতার করতে এসেছি। কেন? কেন বল, কি কাণ্ড ঘটিয়েছিস তুই? বল। বাদল আর সূর্য সব অপরাধীর মতোই এটা ভেবে বসেছিল যে ওদের প্ল্যানিং দারুণ মজবুত, দারুণ হাইটেক, আর পুলিশ কোনোদিন ওদের টিকিও পাবে না। কিন্তু রক্তের গন্ধ অত্যন্ত তীব্র, বিশেষ করে এক নিষ্পাপ নাবালক ও সম্পূর্ণ নির্দোষ কিশোরের রক্ত। পুলিশের সেই গন্ধ পাওয়ারই ছিল। হ্যালো, হ্যাঁ আমি এক্সাম ডিপার্টমেন্ট থেকে বিজি চৌধুরী বলছি। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। কি হয়েছে স্যার? আরে তোমার এই বোর্ড এক্সামের ফর্মেতে তুমি ফটো লাগাওনি? না স্যার, আমার মনে আছে, আমি লাগিয়েছিলাম। আরে ভুলে গেছো হয়তো, বা কোথাও খুলে টুলে পড়ে গেছে। আচ্ছা দেখো, একটা কাজ করো, আমাদের গাড়ি ছাড়তে এখন আধ ঘন্টা বাকি আছে, তুমি এখানেই এই বাস স্টপে চলে এসো, এখানেই ফটোটাও লাগিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। কিন্তু আপনি কোথায় আছেন? এই যে আলমবাগ বাস স্ট্যান্ডের সামনে যে লেটার বক্স আছে না, ওখানেই আছি আমি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। এবার রণবীর কাকাকে ফোন করছি। ঠিক বলেছো দাদা, কেউ কোনোদিন সন্দেহ করবে না। আমি ওই সিমটা ফলস অ্যাড্রেস দিয়ে হাতিয়েছিলাম শুধু এই কাজটা করার জন্য। এলাহাবাদ যাওয়ার বাস বিকেল 4:55 ছাড়বে। আরে দাদা, তোমরা এখানে? আরে আমরা তো তোর গাধামি দেখবো বলেই চলে এলাম। ফটোটা এনেছিস তো ফর্মে লাগানোর জন্য। তোমরা কি করে জানলে? আরে মুরগি করছিলাম তোকে, এখনো বুঝলি না? আরে বিজি চৌধুরী নামে কোনো টিচার তোর স্কুলে আছে? না তো। তাহলে? আরে তারপরে তুই বিশ্বাস করলি কি করে? তুই হচ্ছিস 1 নম্বরে আস্ত মাথা মোটা। দেখলি কিভাবে তুই মেরে আমরা তোকে বোকা বানালাম। থ্যাংক গড দাদা। জানো আমি কত ভয় পেয়েছিলাম, কারণ আমি তো ফর্মে ফটো লাগিয়েছিলাম। আরে ফটো তো তোর এই মুখটা লাগানো দরকার ছিল, ভয়ে কাচু মাচু কাদো মাদো, তাই না? নে এবার একটু রিল্যাক্স হ ছোটু, একটু স্মাইল টাইল কর। চল তোকে একটু ঠান্ডা হাওয়া খাইয়ে নিয়ে আসি, আপনি আপনি স্মাইল ফিরে আসবে। চল দাদা, কিন্তু কোথায় কোথায় যাব আমরা? আরে বাইক আছে না আমার কাছে, আজ তোকে একেবারে স্বর্গের সফর করাবো, বুঝলি? চল। আরে চল, আরে চল না, চল 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 চল।
দাদা বলো না, কোথায় যাচ্ছি আমরা? কি সারপ্রাইজ আছে? আরে তুই তো এত খুশি হচ্ছিস মনে হচ্ছে তোকে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা করাবো। আরে এত তাড়াহুড়োর কি আছে রে? হ্যাঁ, আরে গঙ্গার ধারে যাব, গরম গরম জিলিপি খেয়ে বাড়ি চলে যাব, কি বুঝলি? ঠিক আছে দাদা। দাদা আমি দিদিকে একবার ফোন করে বলে তো দিই যে আমি আজ খাবো না। আরে পাগল হয়ে গেছিস নাকি? আরে ফিরে ওদের সারপ্রাইজ দিবি। সারপ্রাইজ মানে বুঝিস? কিন্তু দাদা ও একটু পরেই রান্না বসিয়ে দেবে। আরে তার আগেই তোরা পেয়ে যাবে না সারপ্রাইজ। মস্ত বড় সারপ্রাইজ। দাদা কিছু মনে করো না, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে যে অন্য কোনো ব্যাপার আছে, তাই না? একদম ঠিক বলেছিস তুই। কিন্তু তোর এর মধ্যে কোনো হাত নেই। শুধু এটা জেনে রাখ যে আজ তুই বলির পাঁঠা হলি। শয়তান, তুই আমার ছেলেকে মেরেছিস। শান্ত আমি তোকে ছাড়বো না। বাদল, সুরাজ, এত রক্ত! আরে কি করে এসেছো তোমরা দুজনে? আরে মা, কিচ্ছু হয়নি। হাইওয়েতে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হাসপাতালে ভর্তি করে আসছি আমরা। বল, দর্শনের মাথাটা নিয়ে কি করেছিস তোরা? বল। ভাসিয়ে দিয়েছি গঙ্গার জলে, যাতে কেউ বডিকে চিনতে না পারে। বাদল আর সূর্য নিজেদেরই তৈরি জালে জড়িয়ে যায়। ওদের ফোন কল পেয়েই দর্শন নিজের পকেটে করে তার পাসপোর্ট ফটো নিয়ে বাস স্টপে এসেছিল। সেই ফটো তার পকেটেই থেকে যায় আর তার চেহারাকে খুব সহজেই চেনা সম্ভব হয়। দর্শন ধারণাই করতে পারেনি যে তার নিজের ভাই তারই শিরোচ্ছেদ করার জন্য ডেকে এনেছে। তাদের ঘৃণার ব্যাপারে সে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি, কিন্তু যখন সন্দেহ হলো, অপরাধের হুঁশিয়ারি শুনল, তখন অনেক দেরি হয়ে গেছে। দাদা কিছু মনে করো না, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে যে অন্য কোনো ব্যাপার আছে, তাই না? রণবীর কাকা পৈতৃক জমির অংশ অন্য কাকার ছেলে মনোজের নামে লিখে দেয়। আমরা কিছুই পেলাম না। আমরা অভাবে ডুবে যাই, কিন্তু তাতে কারোর কিছু এসে যায়নি। আরে ওই জমিটা আমরা পেলে আমাদের বেশি উপকার হতো। পূর্বপুরুষদের জমি ছিল ওটা, কারোর একার জায়গা ছিল না। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমি আপনার কাছ থেকে টাকা ধার নিলাম, কিন্তু আপনি যখন তখন টাকা ফেরত চাইতেন। আরে চাকরি না পেলে কোথা থেকে টাকা ফেরত দেব? তারপর সুরজের পড়াটা বন্ধ হয়ে গেছিল। একটা 17 বছরের ছেলের মাথা কেটে তুমি কি পেলে? পেতাম, যদি ধরা না পড়তাম নিশ্চয়ই পেতাম। কি পেতে? ওনার সমস্ত সম্পত্তি, যেটা দর্শনের মৃত্যুর পর শুধু আমাদেরই হতে পারত। দর্শনের কেটে ফেলা মাথার খোঁজ পুরো 1 সপ্তাহ ধরে চলে, কিন্তু মা গঙ্গার ইচ্ছে ছিল অন্য। তিনি দর্শনের ছিন্ন মস্তককে নিজের গভীরে কোথাও লুকিয়ে রেখেছিলেন। পুলিশের হাতে তা পৌঁছয়নি।
ধন, সম্পত্তি ও পত্নী, এই 3 জিনিসকে নিয়ে কত যে রক্ত নদী বয়ে গেছে তার ঠিক নেই। অথচ দেখুন, যার রক্ত বয়েছে এবং যে বইয়েছে, উভয় রক্তই এক। প্রেম ভালোবাসার সম্পর্ক ঘৃণায় বদলে যায়। আর অপ্রিয় সত্য এটাই যে ঘৃণার মধ্যে বিশাল শক্তি থাকে। এই ঘৃণারই বীজে সম্ভাব্য অপরাধের সংকেত লুকিয়ে থাকে। সেই বীজকে সময় থাকতে চিনে নিয়ে নির্মূল করে দেওয়া খুবই জরুরি, নইলে সেই ঘৃণা পাশবিকতায় বদলে যেতে সময় লাগে না, আর তখনই অনেক ক্ষেত্রে তা দেরি হয়ে যায়। যেমন আজকের এই কেসে হয়েছে। নিষ্পাপ নির্দোষ দর্শন যাদব নিজেরই ভাইদের হাতে খুন হলো। সব অপরাধ আভাস দেয়, কান খাড়া রাখুন, জীবন বাঁচতে পারে। জয় হিন্দ।